প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের আজকে যে অধ্যায়টা আলোচনা হবে, নোয়িং আওয়ার প্যারেন্টস। নোয়িং, নো মানে হচ্ছে জানা, এর সাথে আইএনজি যোগ করা হয়েছে এখানে। নোয়িং আওয়ার প্যারেন্টস অর্থাৎ আমাদের পিতা মাতাকে জানা। আমাদের পিতা মাতা, প্যারেন্টস মানে কি? প্যারেন্টস, প্যারেন্টস হচ্ছে পিতা মাতা। তাহলে নোয়িং আওয়ার প্যারেন্টস এর অর্থ হচ্ছে কি আমাদের পিতামাতাকে জানা। তোমাদের বইয়ের 84 এবং 85 পৃষ্ঠায় 9.1 এবং 9.2 নিয়ে আলোচনা করব। আর এই সব টিউটোরিয়াল তোমরা একসাথে পাবে ছক পূরণ করি এই চ্যানেলটিতে। যারা নতুন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের বইয়ের প্রতিটি ছক এই চ্যানেল থেকে আমরা পূরণ করে দেব। সরাসরি তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সেই বইতে। এটা হচ্ছে নোয়িং আওয়ার প্যারেন্টস, তোমাদের বইয়ের 84 পৃষ্ঠা। 9.1-এ যেটা আছে, লেটস নো আওয়ার প্যারেন্টস, এই যে চিহ্নটা, এটাকে কি চিহ্ন বলছিলাম মনে আছে? এটা হলো এক্সক্লেমেটরি চিহ্ন, তাই না? বিস্ময়সূচক চিহ্ন। লেটস, আসো আমরা আমাদের বন্ধুদের সম্পর্কে জানি। এটা কি করতে বলছে? এইগুলো সব কিন্তু অ্যাক্টিভিটি বেস, ওটা তোমাদের কাজ করতে হবে, কাজের মাধ্যমে তোমাদের এই জিনিসগুলো শিখতে হবে। ইন পেয়ার্স আর গ্রুপস ডিসকাস হোয়াট অ্যান্ড হাউ ইউ উইল টেল ইউর লাইফ স্টোরি ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। অর্থাৎ গ্রুপে এবং অথবা পেয়ারে আলোচনা করো যে কীভাবে, কী এবং হাউ, কীভাবে ইউ উইল টেল, অর্থাৎ কীভাবে তুমি তোমার লাইফ স্টোরি ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, ক্লাসে সবাইকে বলবে, কীভাবে বলবে, কী বলবে, এগুলো তুমি ডিসকাস করো। মানে কি? এগুলা আলোচনা করতে বলছে, গ্রুপে অথবা পেয়ারে আলোচনা করতে বলছে। দেন রাইট এ শর্ট টেক্সট অ্যাবাউট ইট, এরপরে এটা সম্পর্কে ছোট্ট একটা প্যারাগ্রাফ লেখো, টেক্সট লেখো। হ্যাঁ, এটা কী সম্পর্কে লিখতে বলছে? ইওর লাইফ স্টোরি, অর্থাৎ তোমার জীবনের ইতিহাস। এরপরে কি বলছে? লেটার, লেটার মানে কি? অতঃপর বা তারপর। শেয়ার ইট উইথ ইওর হোল ক্লাস। শেয়ার মানে কি? শেয়ার মানে হচ্ছে জানানো, অংশগ্রহণ করা, শেয়ার। হ্যাঁ, সবাইকে বুঝিয়ে দেওয়া, শেয়ার করা। ইট উইথ দ্য হোল ক্লাস মানে সমস্ত ক্লাসে, তারপর সেটা শেয়ার করতে বলছে, মানে সেটা পড়ে শোনাতে বলছে। তাহলে এটা কি, এই কাজটা কিভাবে করব আমরা? দলে বা জোড়ে আলোচনা করব। এটি বলছি আমি, কি বলতে চাও তুমি, কিভাবে বলবে, সেখানে কি কি রাখবে, সেটা নিয়ে তোমার জীবনের, আমার জীবনের গল্প শিরোনামে একটি লেখা লিখতে বলছে এবং ক্লাসে সবার সাথে সেটা শেয়ার করতে বলছে। অর্থাৎ তোমার লেখার দক্ষতা কতটুকু হয়েছে, অর্থাৎ তুমি ইংরেজিতে তোমার লাইফ স্টোরিটা লিখতে পারো কি না, অর্থাৎ এখানে লেখার দক্ষতাটা যাচাই করা হবে। ইউ ক্যান ফলো দ্য গিভেন গাইডলাইন, এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। অর ইউ ক্যান ডেভেলপ ইওর ওন গাইডলাইন, অথবা তুমি নিজেও একটা গাইডলাইন তৈরি করে নিতে পারো। টু রাইট ইওর লাইফ স্টোরি, তোমার জীবন ইতিহাস লেখার জন্য তুমি এখানে একটা গাইডলাইন দেওয়া আছে, অথবা তুমি নিজেও একটা গাইডলাইন করে নিতে পারো। কিভাবে লিখতে হবে এই গাইডলাইনটা যদি আমরা ফলো করি, যেমন প্রথমে বার্থ মানে জন্ম, জন্ম জন্ম সময় বা কোথায় জন্মগ্রহণ করেছো সেইটা তোমাকে দিতে হবে। অর্থাৎ এটাকে বলছি আমরা জন্মকালীন সময়, বার্থ যেটাকে বলছি আমরা, সেটি তোমাদের জন্ম দিতে হবে। এরপরে যেটা বলছি চাইল্ডহুড, অর্থাৎ শৈশবকাল। শৈশবকাল, দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলের যে প্রথম দিন কীভাবে হয়েছিল সেটি। তারপরে দি মেমোরেবল ডেজ অর ইভেন্টস অফ ইউর লাইফ, অর্থাৎ তোমার জীবনের স্মরণীয় ঘটনা বা দিনগুলি। মেমোরেবল মানে কি? স্মরণীয়। তারপর ফিউচার প্ল্যান, অর্থাৎ তোমার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা কি। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে তোমাকে এটি লিখতে হবে। এই হচ্ছে আমাদের 9.1-এর একটি কাজ। তাহলে এই প্রশ্নটার উত্তর কিভাবে লেখা যেতে পারে, তার জন্য আমি তোমাদেরকে একটা নমুনা উত্তর এখানে দেখিয়ে দিচ্ছি। এটি এভাবে তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদেরকে একটা হেডিং দিতে হবে, আর এটা হচ্ছে 9.1-এর যেটা আছে সেটি হেডিংটা আমরা দিয়ে নেব। এটা হচ্ছে মাই লাইফ স্টোরি, যেহেতু বলছে ইওর, তোমার এখানে লিখতে হবে মাই লাইফ স্টোরি। আই এম মনিকা, এ স্টুডেন্ট অফ ক্লাস 7, আই অ্যাম 12 years old, আই ওয়াজ বর্ন অন 5th June 2011, অর্থাৎ 2011 সালে 5ই জুন সে জন্মগ্রহণ করেছে। আই লিভ ইন বরিশাল, আমি বরিশালে বাস করি। আই হ্যাভ বিন গ্রোয়িং আপ ইন বরিশাল সিন্স ফ্রম মাই চাইল্ডহুড, অর্থাৎ ছোটোবেলা থেকে আমি বরিশালে বড় হয়েছি। অ্যান্ড দিস ইজ মাই বার্থ প্লেস, এটা হচ্ছে আমার জন্মস্থান। লাস্ট ইয়ার আই ওয়াজ ইন ক্লাস 6 অ্যান্ড ওয়েন্ট টু সেকেন্ডারি স্কুল ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, গত বছর আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম এবং আমি প্রথম
মাধ্যমিক স্কুলে গিয়েছি, এটা প্রথম আমার জীবনে। অন দ্য ফার্স্ট ডে ওখানে বলছিল যে দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলের প্রথম দিনের যে কাজ সেগুলো লিখতে হবে তোমাকে। তাহলে অন দ্য ফার্স্ট ডে ক্লাস টিচার ইন্ট্রোডিউসড আজ, আমাদেরকে পরিচয় করে দিল। সি আক্সড ইচ অফ আজ, প্রত্যেকে জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল? বাই নেইম অ্যান্ড অলসো ইন্ট্রোডিউসড হিমসেলফ, তার নাম কি এবং তার নিজের পরিচয় দেওয়ার জন্য এটি প্রথম দিন শিক্ষক বলেছিল। এরপরে যেটা আছে, ফাইনালি হি গেইভ আজ এ পিচ অফ অ্যাডভাইস, একটা উপদেশ দিয়েছিল, সেটা কি? ইউ উইল কাম টু স্কুল রেগুলারলি, প্রতিদিন স্কুলে আসবা, অ্যান্ড কমপ্লিট ইউর ডেইলি স্টাডিজ এভরিডে, প্রত্যেক দিনই তোমার প্রতিদিনের পড়াটা রেডি করে কমপ্লিট করে ফেলবা, মানে সম্পূর্ণ করতে হবে। কমপ্লিট বলতে সম্পূর্ণ। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন অর ইজ অর্গানাইজড ইন আওয়ার স্কুল। হ্যাঁ, তোমার এখানে বলছিল মেমোরেবল ডেজ অ্যান্ড ইভেন্টস অফ ইউর লাইফ, তোমার জীবনের স্মরণীয় ঘটনাগুলো এখানে বলতে হবে। ইন লাস্ট ইয়ার, গত বছর, গত বছরের খেলায় আই প্লেসড ফার্স্ট ইন অ্যান ইভেন্ট অ্যান্ড রিসিভড এ গোল্ড মেডেল অ্যাজ এ প্রাইজ, গত বছর একটা খেলায় আমি প্রথম হয়েছিলাম এবং আমি একটা গোল্ড মেডেল রিসিভ করেছিলাম। দ্যাট ডে, ওই দিনটি, ইজ দ্য মোস্ট মেমোরেবল ডে অর মাই লাইফ, আমার জীবনের স্মরণীয়, মেমোরেবল লাইফ, তাই না? মেমোরেবল ডে। আই ওয়েন্ট টু স্টাডি অ্যান্ড বিকাম এ গ্রেট ডক্টর, আই ওয়ান্ট টু স্টাডি, আমি পড়তে চাই, অ্যান্ড বিকাম এ গ্রেট ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই, সো দ্যাট, যাতে, আই ক্যান প্রোভাইড গুড মেডিসিন সার্ভিসেস টু দ্য পিপুল অফ দ্য কান্ট্রি অ্যাট লো কস্ট, অর্থাৎ কম দামে আমি যাতে আমার দেশের মানুষদের সেবা করতে পারি, সেই জন্য আই ওয়ান্ট টু বি ডাক্তার, আমি ডাক্তার হচ্ছে। হাউএভার, যাই হোক, মাই পাস্ট লাইফ ইজ ইন্সপায়ার্ড অর্থ কি? উৎসাহ দেওয়া। ইন্সপায়ার্ড মি টু বি হোয়ার আই অ্যাম টুডে, আজকে আমি কোথায় আছি সেটা আমার অতীতের যে জীবনী সেটা আমাকে উৎসাহ জুগিয়েছিল। যাই হোক, আমার অতীত জীবন আমাকে বর্তমানে পৌঁছাইতে অনুপ্রাণিত করেছিল, এটার অর্থটা হচ্ছে এটা। হাউএভার মাই ফার্স্ট লাইফ ইন্সপায়ার্ড মি টু বি হোয়ার আই অ্যাম টুডে। তো এরকম একটি তোমার লাইফ স্টোরি হতে পারে, এখানে একটা নমুনা আকারে তোমাকে দেওয়া হয়েছে। এরপরে আমরা যাব 9.2-তে। 9.2-তে কী আছে সেটা আমরা একটু দেখে নেই। 9.2-তে যেটা রয়েছে, রিড দ্য নোট অন দ্য ন্যারেটিভ টেক্সট, এইখানে একটা ন্যারেটিভ টেক্সট দেওয়া আছে, অর্থাৎ একটা বর্ণনামূলক লেখা দেওয়া আছে, সেটা তোমাকে রিড করতে বলছে, রিড আউট করতে বলছে, পড়তে বলছে। দেন ইন পেয়ার অর গ্রুপস ডু দি ট্রু ফলস অ্যাক্টিভিটি, এরপরে সেখান থেকে কিছু ট্রু ফলস অ্যাক্টিভিটিস, মানে সত্য মিথ্যা দেওয়া থাকবে, সেগুলো নির্ধারণ করতে হবে। ইজ ইট ট্রু অর ফলস? ইফ ফলস, গিভ দ্য কারেক্ট অ্যান্সার। সেই নোটটা আমরা একটু পড়বো এখন, এখানে এটা পড়লেই হবে। নোটটি কী বলছে? এ ন্যারেটিভ টেক্সট ইজ এ ফর্ম অফ রাইটিং, অর্থাৎ এই যে বর্ণনামূলক লেখা এক ধরনের লেখা, এটা এ ফর্ম অফ রাইটিং। বর্ণনামূলক লেখার কথা তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আমাদের বাংলা বইতেও কিন্তু এই বর্ণনামূলক লেখার কথা, ন্যারেটিভ রাইটিংয়ের কথা বলা হয়েছে। বর্ণনামূলক লেখা কী, বর্ণনামূলক লেখার বৈশিষ্ট্য কী, কী কৌশলে লিখতে হয়, এগুলো কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইতে পঞ্চম অধ্যায় আছে। The writer uses a narrative form of writing to express emotion মানে কি? আবেগ, experience অভিজ্ঞতা, incident ঘটনা, event অর্থ অভিজ্ঞতা বা ঘটনা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো প্রকাশ করার জন্য এই ধরনের লেখকরা এই ধরনের ন্যারেটিভ ফর্ম ব্যবহার করে। দ্য ন্যারেটিভ ফর্ম অফ রাইটিং ক্যান বি এসেস, হ্যাঁ, বায়োগ্রাফিস, নিউজ স্টোরিজ, অর্থাৎ এইটা কোন ধরনের লেখা হতে কীরকম হতে পারে, সেটা হচ্ছে পরে প্রবন্ধ হতে পারে, জীবনী হতে পারে, হ্যাঁ, সংবাদ হতে পারে, সবগুলোই কি ন্যারেটিভ টেক্সট। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ওয়েন ইউ টেল এ স্টোরি টু ইউর ফ্রেন্ড, যখন তুমি তোমার বন্ধুকে একটা গল্প বলো, অর ফ্যামিলি, পরিবারকে অথবা বন্ধুকে যখন তুমি একটি গল্প বর্ণনা করো, কাউকে বলো, মেম্বার্স অ্যাবাউট অ্যান ইভেন্ট আর ইনসিডেন্ট ইন ইউর ডে, ইউ আর ইউজিং এ ন্যারেটিভ টেক্সট, অর্থাৎ তুমি আসলে বর্ণনামূলক লেখার ধরন ব্যবহার করো, অর্থাৎ বর্ণনা করেই তুমি তোমার কাহিনীগুলো খুলে বলো, স্টোরিটা তোমার
বন্ধুকে বা পরিবারকে, ফ্যামিলি মেম্বার, পরিবারের কাউকে বলো, তখন তুমি মূলত যেভাবে বলো সেটাই মূলত ন্যারেটিভ টেক্সট। তো এই যে লেখাটা বলছে এখানে মূলত বর্ণনামূলক লেখার কি বৈশিষ্ট্য, কি থাকে, বর্ণনামূলক লেখার মধ্যে কি থাকে, কোন কোন ধরনের উদাহরণ হিসেবে কোন কোন ধরনের হতে পারে। তাহলে আমরা যেটা জানলাম এটা হতে পারে এসে, বায়োগ্রাফিস, নিউজ স্টোরিজ। আর এখানে মূলত বিষয়গুলোকে ন্যারেটিভলি ব্যক্ত করতে হয়। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সাম এলিমেন্টস অফ ন্যারেটিভ টেক্সটার, অর্থাৎ ন্যারেটিভ টেক্সট লেখার কিছু অংশ এখানে দেওয়া আছে, এলিমেন্টস দেওয়া আছে, উপাদান দেওয়া আছে। এক নম্বরে কি, এই ন্যারেটিভ টেক্সট ইউজুয়ালি হ্যাজ 3 পার্টস। কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট থাকবে, 3 পার্টস। কি কি থাকবে? এ বিগিনিং, অর্থাৎ একটা আরম্ভ, এটা শুরু হবে, তারপরে এ মিডিল, মাঝখানে কিছু বক্তব্য থাকবে, অ্যান্ড নেট, এবং একটা সমাপনী বা শেষের একটা অংশ থাকবে। 3টা অংশ থাকবে এখানে মূলত। আরম্ভ বা প্রারম্ভিক অংশ বলতে পারি, মাঝখানের যে অংশটা মধ্যাংশ বলতে পারি আমরা, এবং শেষে একটা শেষাংশ থাকবে। এই যে একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম কি, এ ন্যারেটিভ টেক্সট ইজ ইউজুয়ালি রিটেন ইন দ্য পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকালে এটা সাধারণত লেখা হয়ে থাকে, কারণ সেটা তো অতীতের কোনো কাহিনী আমি বর্ণনা করি, তাহলে ইট মাস্ট বি রিটেন ইন পাস্ট টেন্স, এটা অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে। 3 নম্বর যেটা আছে, ন্যারেটিভ রাইটিং, ন্যারেটিভ টেক্সট আর রিটেন ইন দ্য ফার্স্ট পারসন অর থার্ড পারসন, এটা ফার্স্ট পারসনে অথবা থার্ড পারসনে লিখতে হয়। এ ন্যারেটিভ টেক্সট টেল দ্য ইভেন্টস ক্রোনোলজিক্যালি, ক্রোনোলজি মানে কি, ধারাবাহিকভাবে, অর্থাৎ এটার একটা কালানুক্রমিক বলতে অতীতকাল থেকে আস্তে 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 পরবর্তী কালগুলো বর্ণনা করতে হবে। এই জন্য এটাকে বলছে ক্রোনোলজিক্যালি অর্থ হচ্ছে কালানুক্রমিক, ইন দ্য অর্ডার অফ দে হ্যাপেন্ড, অর্থাৎ কোনটা আগে ঘটছে, তারপর কোনটা ঘটছে, তারপর কোনটা ঘটছে, এই যে সিকোয়েন্স বজায় রাখাকে আমরা বলি ক্রোনোলজিক্যালি। ঠিক আছে, এটা একটা ভালো ইংরেজি। ক্রোনোলজিক্যালি মানে কি, কালানুক্রমিক। তারপরে যেটা বলছে, 5 নম্বরে যেটা আছে, এ ন্যারেটিভ টেক্সট মে হ্যাভ ক্যারেক্টার্স অ্যান্ড ডায়লগস, অর্থাৎ এখানে চরিত্র থাকবে, বিভিন্ন ধরনের চরিত্র থাকবে, এবং কথোপকথনের মাধ্যমে এটা হতে পারে। তাহলে এই 5টা হচ্ছে কি নিয়ম, ন্যারেটিভ রাইটিংয়ের মধ্যে কী কী থাকবে যেগুলো আমি ইতিমধ্যেই বর্ণনা করেছি। এটা পাস্ট টেন্সে লিখতে হবে, এটা 3টা অংশ থাকবে, তারপরে এটা ফার্স্ট পারসন এবং থার্ড পারসনে লিখতে হবে, তারপরে এটা হচ্ছে যে ঘটনাগুলো ক্রমে ঘটেছে সেই ক্রোমোলজিক্যালি বা কালানুক্রমিকভাবে এটা বর্ণনা করতে হবে, এবং এখানে বিভিন্ন ধরনের চরিত্র এবং ডায়লগ থাকতে পারে। এই নিয়ম ফলো করে মূলত আমাদেরকে বর্ণনামূলক লেখা লিখতে হবে। পরবর্তীতে এর থেকে মূলত আমাদের 86 পৃষ্ঠাতে কিছু ট্রু ফলস দেওয়া থাকবে, সেটা তোমাদের পরের ক্লাসে আলোচনা করা হবে। আজকে আমরা মূলত 84 এবং 85 পৃষ্ঠায় তোমাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলাম। পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সবার জন্য শুভকামনা।